সহি সহি আপনাকে যুক্ত করা হয়েছে, আমি একটু বলবো। হ্যালো হ্যালো সহি, জি ভাই শোনা যাচ্ছে, আপনাকে বলুন। জি, আপনাদের যে মুরিদ যারা আছে তারা তো নিয়মিত ওই যে দাওয়া ওয়াইজে গিয়ে ধুলাই খাচ্ছে। ও আচ্ছা, ঠিক আপনি আছে। কি তাহলে দাওয়া ওয়াইজের মুরিদ? খুবই দুঃখ, আমরা তো অনেক দুঃখে দুঃখে কষ্টে আমাদের ভাই মরে যেতে ইচ্ছে করছে, কি আর করবো। তাহলে আপনারা এক কাজ করেন, মুরিদে মুরিদে যায় চুমাচারি করেন, আর কি করার ভাই। আপনি এক মুরিদ, দাওয়া ওয়াজে যায় মুরিদ, যান ভাই মুরিদে মুরিদে বসে ইয়া করেন, চুমাচারি করেন, আর কি করবেন। না আপনার না, ওই যে নিজস্ব কোনো কি আপনাদের আর্গুমেন্ট হচ্ছে আছে? আপনাদের বিখ্যাত শাহিনুর ভাই, গণিতবিদ। আপনার নিজস্ব কি কোনো আর্গুমেন্ট আছে? কোনো কিছু নিয়ে আপনি নিজে আলোচনা করতে পারবেন? কোনো না, প্ল্যাটফর্মের আপনারা তো স্লোগান দেওয়া বা দাওয়াতি কাজ করা বা চামচামি করা ছাড়া নিজে কি কোনো আর্গুমেন্ট করতে পারবেন? ওখানে আসেন, আর্গুমেন্ট করি। আচ্ছা, আপনাদের আপনি এখানে পারবেন তো না। পরিবেশ, আমি আপনাকে কি আপনাদের জিজ্ঞেস এখানে তো করেছি? ওরকম ভাবে কথা বলতে দেন না, শাহিনুর আর্গুমেন্ট ভাই, করবো। আমি আপনাকে তাহলে আসেন আমি কেন আপনাকে ভাই, কি জিজ্ঞেস তাহলে আসছেন কেন? আমি আপনাকে কি জিজ্ঞেস করেছি? আপনার কি কোনো আর্গুমেন্ট আছে? না, ওখানে আসেন, আর্গুমেন্ট হবে। আচ্ছা, ঠিক আছে। প্রতি ওনার শনিবার নামাজ লাইভ পড়তে হয় পারেন ভাই? ওখানে। ওনার আর্গুমেন্টটা হচ্ছে ওখানে আসেন। সই ভাই, নামাজ পড়তে পারেন? আরে লাত্তি আমি তোকে দেবো, আমাকে লাত্তি দেওয়া লাগবে না। বসেন ভাই, নামাজে বসেন, বসেন বসেন, এই যে এইভাবে নামাজে বসবেন, ঠিক আছে? আরেকবার দাঁড়া, বাই করে দিলে। না ভাই, আমি বের করিনি তো। আচ্ছা, ভাই, নিজে বেড়ে গেছে। নিজেই বুঝছে কোথায় পড়লো, সে নিজেই টের পেয়েছে, ব্যথা পেয়েছে। শোনা হয় না। আচ্ছা, আমি তাহলে একজনকে যুক্ত করি, দেখি। শান্ত আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। জি, আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন। আহ, আহ, মনে হয় 1-2 দিন আগে একজন ফারাজ ভাইকে প্রশ্ন করছিল যে আপনারা তো না দেখে কোনো কিছু বিশ্বাস করেন না, তাহলে বিগ ব্যাং এর মধ্য দিয়ে যে এটা এটা এই আমরা ব্রহ্মাণ্ড কবে সৃষ্টি বলেছি? হয়েছে। এটা একটু আমাদেরকে আগে একটু বলেন তো, যে এই ধরনের কথা আমাদের লাইভ থেকে আমি অথবা ফারাজ ভাই কবে বলেছি যে আমরা না দেখে কোনো কিছু বিশ্বাস করি না? এই কথা আমরা কবে বলেছি, যদি একটু বলতেন। না, এটা আমি তার কথাটাই রিপিট করতেছি। তার প্রশ্নটা এরকম ছিল যে আপনারা না দেখে কোনো কিছু বিশ্বাস করেন না, তাহলে বিগ ব্যাং এর মধ্যে দিয়ে ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো সেটা বিশ্বাস করেন কিভাবে? তার প্রশ্নটার আনসার ফারাজ ভাই দিছেন, তারপর আরেকজন ছিলেন সম্ভবত উনি ডক্টর, তিনিও দিছেন। আমার মনে হয়েছে যে মানে আমিও গুলিয়ে ফেলছি যে আনসারটা কি আসলে হওয়া উচিত। আপনি যদি ছিলেন না, আপনি যদি আনসারটা করতেন তাহলে ওই লোকটাও ক্লিয়ার হইতে পারতো আর আমিও ক্লিয়ার হতে পারতাম। ভাই, আমি তো কোশ্চেন শুনি নাই, তাহলে তো আমি বুঝতে পারতেছি না যে কি নিয়ে কথা হয়েছে, কি বিষয়টা কি। কিন্তু আমরা তো কখনো এই রকমের কোনো কথা, কখনো আমাদের কোনো লাইভ থেকে এই ধরনের কোনো কথা কখনো বলা হয় নাই যে আমরা না দেখে কোনো কিছু বিশ্বাস করি না। এই ধরনের উদ্ভট হাস্যকর পাগলামি মার্কা কথা তো আমাদের লাইভ থেকে অন্তত কেউ কখনো এই পর্যন্ত বলে নাই। মুমিন ভাই শান্ত বলছে। ভাইয়া, জি, আপনার পড়াশোনা কতদূর? আমার পড়াশোনা বিএ। বিএ। আপনি তো গুগল সার্চ করতে পারেন, আর্টিকেল পড়তে পারেন। আপনি জাস্ট একটু ফ্র্যাঙ্কলি একটু সার্চ জি, করেন সায়েন্টিফিক মেথোডোলজি জিনিসটা কি, এবার এটার কয়টা স্টেপ আছে, হ্যাঁ, এই জিনিসটা একটু ইংরেজিতে সার্চ করেন, একটু পড়ে নেন। আপনি যখন পড়বেন তখন আপনি জিনিসটা খেয়াল করবেন যে সায়েন্টিফিক মেথোডোলজি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে চলে। মানে মেথোডোলজিটার উপর মেথোডোলজি যেটার উপর বেস সেটা হচ্ছে অবজেক্টিভ রিজনিং এর উপর বা প্রমাণের উপর। এতটুকু কথা কি আপনি জি, বুঝতে পেরেছেন? জি, কি বলেছি বলুন ঠিক তো? আছে। আপনি বলতে চাচ্ছেন যে শুরু থেকে কিভাবে এই ব্রহ্মাণ্ডটা সৃষ্টি হয়েছে বিজ্ঞান ভিত্তিক সেই না 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 বিষয়টা না 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 জানার না জন্য। না সায়েন্টিফিক মেথোডোলজিটা, আবারও বলি একটু শুনেন, সায়েন্টিফিক মেথোডোলজি কাজ করে অবজেক্টিভ প্রমাণের উপরে, আচ্ছা, অবজেক্টিভলি ভেরিফায়েবল প্রমাণের উপরে। যে প্রমাণগুলো আপনিও যাচাই করতে পারবেন, আমিও যাচাই করতে পারবো, অন্য বিজ্ঞানী যারা এটা সপক্ষে তারা যাচাই করতে পারবে, অন্য বিজ্ঞানী যারা এটা বিপক্ষে তারাও যাচাই করে দিতে পারবে। এই প্রমাণের উপর যেহেতু বেস করে সায়েন্টিফিক মেথোডোলজি দাঁড়ায়, এবং একটা অনেক বড় স্ক্রুটিনির পরে, অনেক বড় আম, আম, আপনার পরীক্ষা নিরীক্ষা এবং বিভিন্ন কোশ্চেনিয়ারের পরে, যখন যেহেতু আম, কোনো একটা কনক্লুশন আপনার থিওরির ইয়ে পায়, কোন একটা থিওরির মর্যাদা পায়, সেহেতু সায়েন্টিফিক থিওরি গুলাতে, সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট গুলাতে, সায়েন্টিফিক ক্লেম গুলাতে কি করা যায়, বা সায়েন্টিফিক এভিডেন্স গুলাতে কি করা যায়,
আস্থা রাখা যায়। এটার জন্য আপনার নিজের জায়গায় দেখতে হবে জিনিসটা এরকম না। আপনি যখন বিএ পড়েন, আপনিও দেখবেন আপনি যখন কোন ইউনিভার্সিটিতে কোন একটা আর্টিকেল লিখতে যাবেন, কোন একটা সায়েন্সের বিষয় যদি আপনার মনে করেন ইসে সায়েন্স থাকে, আপনার ধরেন ফাউন্ডেশনে কোন একটা সায়েন্সের সাবজেক্ট থাকে, সেখানে যেয়ে যখন আপনি কোন একটা আর্টিকেল লিখতে যাবেন সায়েন্স নিয়ে, যখন আপনি কোন সায়েন্টিফিক জার্নালের ইয়ে দিবেন, জি। রেফারেন্স দিবেন, সেখানে যেয়ে আপনার টিচার কোয়েশ্চেন করবে না যে তুমি এটা কেন মানতেছো, তুমি কি নিজে এটা দেখছো কিনা। কেননা হোল আচ্ছা। সিস্টেমটা নির্ভরযোগ্য একটা সিস্টেম। হোল সিস্টেমটা পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করার মতো একটা সিস্টেম। ওই সিস্টেমটা এরকম না, অমুকে বলছে সঠিকই বলেছে, তমুকে বলেছে সঠিকই বলেছে। এর কাছেই ওহি আসছে, অন্য কেউ দেখে নাই, সে নিজে একাই যেহেতু বলছে এটাতে ঈমান আনতে হবে। এরকম সিস্টেম সায়েন্টিফিক সিস্টেম না। বুঝতে পেরেছেন শান্ত ভাইয়া? জি, জি। আপনি আচ্ছা, যেভাবে ফারাজ বলছেন ভাই, এভাবে আমি আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি ফারাজ ভাই। মনে করেন যে আ আইনস্টাইন আইনস্টাইনের একটা তত্ত্ব, এখন একজন বিজ্ঞানী সে একটা মানে পেপার লিখলো যেটা দ্বারা আইনস্টাইনের তত্ত্বকে বাতিল করে দেওয়া হবে এবং সেই জিনিসটা প্রমাণ হয়ে গেল। তখন মানুষজন কি করবে? বলবে যে, "আইনস্টাইনের মতো বিজ্ঞানীর বিরুদ্ধে কথা কইছস কে? তুই তো সাতিমে আইনস্টাইন। তোর মানে কল্লা উড়াই দেওয়া ওয়াজিব হয়ে গেছে।" এই হুঙ্কার দিয়ে কি বাদবাকি বিজ্ঞানীরা তার কল্লা উড়াই দিবে ফারাজ ভাই কি বলেন? ফারাজ ভাই আপনি মিউট না করে ভাই, রাখছেন। এরকম তো কোনো প্রসিডিউর নাই ভাই। এবং ফারাজ ভাই হেফাজতে বিজ্ঞান বলেও তো কোনো সংগঠনের দরকার নাই যে বিজ্ঞানকে হেফাজত করতে না ভাই, হবে। জীবনে দরকার হয় না ভাই। সমালোচকদের হাত থেকে মনে করেন আ কেউ একজন নিউটনের সমালোচনা করছে। তখন তো নিউটনের ভাই, সমালোচনা করার দায় তো নিউটনের পার্সোনাল ইসে সমালোচনা করলে তো ভাই কেউ এটাতে সময় নষ্ট করতে যাবে না। কিন্তু ও যদি যেটা হয় যে নিউটনের কোনো একটা তত্ত্বের বা কোনো একটা রিসার্চ পেপারের যদি সমালোচনা করে এবং তাকে যদি মানে ধরাশায়ী করতে পারে বা তাকে হচ্ছে নিউটনের কোনো একটা তত্ত্বকে ভুল প্রমাণ করতে পারে, সেখানে কি করা হবে, তাকে আরো প্রেইজ করা হবে যে সে একটা সে ভালো তো কাজ করছে। নোবেল-টোবেল পাওয়া যাবে নাকি? নোবেল-টোবেল জি, মানে ২-৩ টা নোবেল পাওয়া যাবে নাকি নিউটনকে ভুল প্রমাণ করতে জি, পারলে? সে যদি প্রমাণ দেখাইতে পারে যে নিউটন এখানে ভুল ছিল, তার প্রমাণের ভিত্তিতে যে প্রমাণ করলো যে ভুল, তারটাই সঠিক হিসাবে গ্রহণযোগ্য। আ সে তাকে আরকি সঠিক, নিউটনের থেকে সে বেশি সঠিক এরকমটাই মেনে নেওয়া হবে। কিন্তু নিউটন এত মহান বিজ্ঞানী এর উপরে তুই কথা কইছস কে? এটা বইলে তো তাকে থামায় দেওয়া হবে না বা তার মুখ বন্ধ করে দেওয়া হবে না, তাই না? না ভাই, ৭ নিউটন বলে সায়েন্স সায়েন্সে কোনো এরকম ইয়ে নেই। তার মানে আপনি বলতে চাচ্ছেন বিজ্ঞানের জগতে শুধুমাত্র কেবলমাত্র গ্রহণযোগ্য বিষয় হচ্ছে প্রমাণ, যুক্তি, প্রমাণ। এগুলাই হচ্ছে বিজ্ঞানের জগতে মানে এক্সপেরিমেন্টাল প্রমাণ যেটাকে আবার এবং ফলসিফায়েবল কিনা, জিনিসটা ফলসিফায়েবল কিনা যে দাবিটা করা হচ্ছে এবং সেটার এক্সপেরিমেন্টাল প্রুফ আছে কিনা। এই হোল প্রসিডিউর এর ভিতর দিয়ে যখন একটা কিছু যায় তখন সেই জিনিসটা এবং আমার কাছে যখন এই অপশনও থাকে যে আমি চাইলে এই তত্ত্বটার সমালোচনা করতে পারি আ বা আরো বেশি প্রমাণ দিয়ে। এই অপশনটা যদি আমার থাকে এবং এটার জন্য যদি আমাকে ভয় না পাইতে হয় যে মনে করেন নিউটনের সমালোচনা করার সময় আমার একটু ভয় লাগলো যে আমি যদি নিউটনের সমালোচনা করি তাহলে হয়তো কোনো একটা নিউটনের অনুসারী এসে আমার কল্লাটা ফালাই দিয়ে যাবে। এই ভয় যদি আমার পাইতে না হয় তার মানে তো এটা একটা আ পুরা প্রসিডিউরটা একটা ভালো একটা গ্রহণযোগ্য প্রসিডিউর যেটার ভিতর দিয়ে আমরা সত্যের কাছাকাছি পৌঁছাতে পারি নাকি ফারাজ ভাই? ইনশাআল্লাহ ভাই, জি। এবং ফারাজ ভাই আমরা যদি স্কুলে যদি দেখি যে আমাদেরকে স্কুলে একজন টিচার বিজ্ঞান শিখাইতেছে সে কইলো, "জানোস রে পানির অণুরে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন তো আ পাওয়া যায়।" মনে করেন একটা স্টুডেন্ট বলল যে, "না স্যার, আমি তো এটা বিশ্বাস করলাম না। এটা আপনি আমাকে প্রমাণ করে দেখান। আমি তো এটা মানব না।" তখন তো বাংলাদেশের কথা জানি না কিন্তু ইউরোপ আমেরিকাতে যেটা হবে যে সেই ছেলেটাকে ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখায় দেয়া হবে যে পানির অণুকে ভাঙলে আ হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস পাওয়া যায়। সেই হাইড্রোজেন, অক্সিজেন গ্যাসটাও আবার পরীক্ষা করে দেখানো হবে যে এটা হাইড্রোজেন গ্যাস, এটা অক্সিজেন গ্যাস। তার মানে তো এই জিনিসটা পুরোপুরি যে কেউ যেকোনো জায়গা থেকে এই জিনিসটাকে কোয়েশ্চেন করতে পারে। কোয়েশ্চেন করলে সে যদি সেটার খরচ দিতে পারে, মানে সেই এক্সপেরিমেন্ট এর খরচটা যদি দিতে পারে, সে ল্যাবরেটরিতে যাওয়ার জন্য যদি খরচটা দিতে পারে, তাহলে তাকে সেই পরীক্ষাটাও করে দেখানো হবে। এখানে তো কোনো রাগ-ঢাক বা লুকা-ছাপার কিছু নাই। তাই না ফারাজ ভাই? না ভাই, নাই। তাইলে তো আমরা যেটা বুঝলাম যে এটা একটা পদ্ধতিটা ভালো, পদ্ধতিটার উপরে আস্থা রাখা যায়। পদ্ধতিটার ভিতরে কোনো নির্ভরযোগ্য, লুকা-ছাপা নাই। জি। নির্ভরযোগ্য একটা পদ্ধতি। কিন্তু ধর্মের পদ্ধতিটা এবার আমরা যদি একটু বিবেচনা করি ফারাজ ভাই। আচ্ছা ফারাজ ভাই আমরা কি এই প্রশ্নটা করতে পারি যে আল্লাহ যদি মহাবিশ্ব সৃষ্টি করে থাকে আল্লাহকে কে সৃষ্টি করল? এই কোয়েশ্চেনটা কি ইসলামে জায়েজ হবে? ইসলামের ভিতরে থেকে এই কোয়েশ্চেন করা যাবে? না ভাই, ওমা! আমি করা যদি যাবে না। বলি আমি যদি বলি হাদিসের রেফারেন্স দিয়ে যদি আমি বলি নবী মোহাম্মদ একটা লম্পট ছিল, সে একটা শিশু মেয়ের সাথে যৌনকর্ম করেছে। এটা বললে আমার কি হবে ফারাজ ভাই? আল্লাহু আকবার করা হবে ভাই আপনাকে। আমাকে আল্লাহু আকবার করবে না? আচ্ছা, তার মানে
এই বিষয়ে কোনো কিছু সংশয়, সন্দেহ, কোনো ধরনের প্রশ্ন তোলা কিছু আচ্ছা ইসলামের শরীয়তের কোনো একটা বিধান নিয়ে যদি আমি একটা প্রশ্ন তুলি, আমারে তো মাইরা ফেলা হবে নাকি? মানে আপনি যদি বলেন যে আপনি এটা বিশ্বাস করেন না তাহলে ভাই আপনি আল্লাহু আকবার হয়ে যাবেন। আল্লাহু আকবার হয়ে যাব। তাহলে এই এবং তাইলে তো দেখা যাচ্ছে যে আচ্ছা আমি কি কোনো নবী সম্পর্কে কোনো সমালোচনা করতে পারব না ফারাজ ভাই? মানে মনে করেন আমার কাছে মনে হচ্ছে এটা একটা খারাপ কাজ হইছে। আমি করতে পারবো? প্রত্যেক নবী ইসলামের ধারণা অনুযায়ী পাক পবিত্র এবং মাসুম, তাদের কোনো ভুল হতে পারে না। আপনি যদি তাদের সমালোচনা করেন আপনাকে আল্লাহু আকবার করতে হবে। ও। আচ্ছা এই পদ্ধতিটাকে কি একটা রিলায়েবল সোর্স অফ নলেজ বলা যেতে পারে তাহলে ফারাজ ভাই? হ্যাঁ ভাই অবশ্যই। কি জানি আলিফ লাম মিম যালিকাল কিতাবাল হুরা কি জানি এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তো নিজেই বলে দিচ্ছে। এটা তো কোনো সন্দেহ নেই। এটা তো রিলাই না করলে কোথায় রিলাই করবেন? আচ্ছা শান্ত আপনি আমাদেরকে একটু বলেন তো যে এই পদ্ধতিটা একটা রিলায়েবল পদ্ধতি কিনা? এই যে দেখছেন, দেখছেন আসিফ ভাই পারল না, শেষ। আসিফ ভাই কিন্তু খেলা শেষ এটা। আমারে জিজ্ঞেস করছে কোরআনে কি বিশ্বাস করা যায় কিনা, রিলাই করা যায় কিনা? কোরআন তো বলে দিচ্ছে কোরআনে রিলাই করা যায়। এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য। এই বইয়ে লেখা আছে যে এই বইতে কোনো সন্দেহ নাই। এই কারণে আমাদের মেনে হ্যাঁ, নিতে হবে। যে যেহেতু এই এই বইতে বইটা লেখা রিলাই আছে এই করা বইতে যায়। কোনো সন্দেহ নাই, সুতরাং এই বইতে কোনো সন্দেহ নাই। অফ কোর্স। এই যে 1400 বছর পরে যায় আপনি যে এত ঘুরায় ছুড়ায় এত মানে বেস ঠিক করে করে পরে যায় আপনি যে এরকম একটা কোশ্চেন করে আল্লাহকে আটকাইতে চাবেন। আল্লাহ তো এটা 1400 বছর আগে থেকেই জানে। এই জন্যই তো 1400 বছর আগেই আপনার মুখে যেন ছাপা ঘষে দেওয়া যায়। এই জন্য কি 1400 বছর আগে। যুক্তিটাই না দিয়ে গেছে না? কি যুক্তিটাই দিয়ে গেছে। এই সেই কেতাব যাহাতে কোনো সন্দেহ নাই। মানে এর থেকে বড় যুক্তি আর কি হইতে পারে? আচ্ছা শান্ত আপনি কি আমাদেরকে একটু বলবেন যে ধর্মের পদ্ধতিটা কি একটা আপনি রিলায়েবল সোর্স অফ নলেজ হিসেবে গণ্য করতে পারেন কিনা? না, কোনোভাবেই না। আর বিজ্ঞানের যে পদ্ধতিটা সেটাকে কি একটা রিলায়েবল সোর্স অফ নলেজ হিসেবে গণ্য করা যায় কিনা? অবশ্যই যায় মানে এগুলা তো আ উম সবগুলা প্র্যাকটিক্যাল মানুষ চাইলে এগুলা যাচাই-বাছাই করতে পারে চাইলে। মানে যেকোনো একটা বিষয় নিয়ে যদি আপনার সন্দেহ হয়, সংশয় হয় তাইলে হুম। আপনি সরাসরি চলে যাবেন, হ্যাঁ, গিয়া বলবেন মানে যে আমারে আপনি যে পরীক্ষা করে উদাহরণটা দেখাও। দিছেন আপনি যে উদাহরণ দিছেন যে H2O সেটা তো আমরা চাইলে পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পারি। H2O কেন হ্যাঁ, বলল? হয়তো আপনার ৳৫০০ বা ৳১,০০০ খরচ করতে হবে। ২-৩ টা টেস্ট টিউব কিনতে হ্যাঁ, হবে। তারপরে ওই যে ল্যাবরেটরিতে গিয়ে আপনারে বলতে হবে যে এটা করে দেখো। একটু হিট দাও বা এটা করো, সেটা করো। তখন ওইটা ওরা করে দেখাবে এটা কেমনে করে। জি, জি, এতদিন জি, পরে তো মনে নাই ভুলে গেছি কিভাবে করে যেন ইলেক্ট্রোলাইসিস না কি যেন করে। তো ওইটা করলে অবশ্যই পাওয়া যাবে। কিন্তু এটার জন্য আপনার একটু পয়সা খরচ করতে হবে আরকি। কিন্তু বিজ্ঞানের কোনো মনে করেন আ আপনাকে তো কেউ বলে নাই যে আপনি ইউক্লিডের জিওমেট্রিতে অন্ধভাবে মাইনা লন। এটা প্রমাণকরণ লাগবে না। অন্ধভাবে মাইনা লন। এটা তো কেউ বলে নাই। বরঞ্চ আপনাকে উপপাদ্য কইরা প্রমাণ করতে হইছে। উপপাদ্য কইরা আবার শেষে লিখতে হইছে প্রমাণিত। মনে আছে আপনি করছিলেন হুম। এগুলা? হ্যাঁ, 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 ঠিক আছে এগুলো হয়েছে। তার প্রমাণিত মানে লিখতে হয়েছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রমাণ করতে হয়, তাই না? বৈজ্ঞানিক পদ্ধতির জি, মানে মূল স্তম্ভইটা তো হচ্ছে বেসিকটাই হচ্ছে আপনার প্রমাণ করতে হবে জিনিসটাকে। জি। তার মানে তো এটা একটা রিলায়েবল সোর্স। তাহলে তো এখানে তো কোনো সমস্যা থাকার কথা না। তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে অন্য বিজ্ঞানীরা গিয়া কাইচ্চা ফেলাবে এটারে। যে বিজ্ঞানী মানে ফাউল কথা কইবো, অন্য বিজ্ঞানীরা গিয়া কেচ্চা লাইব। তো এটা তো সহজ জায়গা না। এটা তো খুব কঠিন জায়গা। হ্যাঁ, আরেকটা প্রশ্ন করি ভাই। হ্যাঁ, বলেন। আ আপনার ফারাজ ভাইকে ধন্যবাদ। আমি এই পদ্ধতিটা জানতাম না যে কিভাবে ওই আর্টিকেল গুলা পড়লে আমি ওইগুলো জানতে পারবো। ধন্যবাদ আপনাকে পরামর্শ দেওয়ার জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে ওই যে ওপেন স্টেজ আছে না? ওখানে দেখলাম ওই মুশফিক মিনার আপনাকে মানে অ্যা বলতেছে আপনি বাটপারি করেন। আপনি ওই কি যেগুলা জয়ীফ হাদিস ওইগুলা মানুষকে দেখাইয়া মানুষকে অ্যা মানে বিভ্রান্ত করতেছেন। এরকম একটা অভিযোগ করে কোনটা আপনার। এটা যদি আমাকে একটু দেখায় দিতেন। একটা উদাহরণ হিসেবে একটা দেখান তাহলে আজকে। আমি দেখাতে পারতেছি না। আমি তার লাইভ কিছু শুনেছি। শুনে মানে আমি তাহলে ঢুকছিলাম। এতগুলো আমি শুনেছেন, আম একটাও আম তো আপনার নিশ্চয়ই মনে আছে। একটাও মনে নাই? না, না শুনেন। তারা এভাবে স্পেসিফিক ভাবে বলে নাই। যখন আমি ঢুকছি তখন বলে, "আপনি মুমিন না নাস্তিক এগুলা পরিচয় দেন।" আমি বললাম, "আমি ইসলাম ধর্ম আচ্ছা পালন বুঝলাম। করি না।" সেটা বুঝলাম। কিন্তু ভাই তাহলে মুশফিক মিনার কি আসতে বলেন? মুশফিক মিনার তো আমার লাইভে এসে ৩-৪ টা আমার লেখা ৩-৪ টা না ২ টা না ৩ টা ভুল বাইর করছিল। আমার মানে প্রায় ৫০০ র মতো লেখা আছে এবং একেকটা লেখা মনে করেন ১০,০০০ ১৫,০০০ শব্দের, হ্যাঁ? বিশাল একেকটা লেখা। এই ৫০০ লেখার ভিতরে ৩ টা ভুল সে বাইর করতে পারছিল। তারপর নাচতে আসছিল আমার লাইভে। আইসা আমারে বলতেছে যে, "এই যে এটা ভাই ভুল পেয়েছি আপনার মানে আপনার লেখা থেকে আমি এই জায়গাতে ভুল পেয়েছি।" তো ওইটা নিয়ে অনেক কথাবার্তা হইছে, অনেক আলোচনা হইছে। তখন সে যদি মুশফিক মিনার আমাদের যে নাস্তিক্য ধর্ম, যে অবৈধ ধর্ম, কি যেন অন্ধ বৈজ্ঞানিক ধর্মের যে ক্ষতি করে গিয়েছেন ওরকম ক্ষতি আর কোনো মুমিন
আর কোনো সময়ে আর কোনো জীবনে করতে পারেনি। আপনি মুশফিক মিনারকে বলেন বেশি বেশি করে এসে আমাদের এই অবৈধ ধর্মের সমালোচনা যেন এসে করতে পারে। আগে যেমন ওই যে দাঁত ভেঙে দিছিল ওরকম দাঁত যেন ডেইলি বেসিসে ভাঙতে পারে। কি বলেন হ্যাঁ, আসিফ তাহলে ভাই? তাহলে আমি রাজি আছি। তাহলে আপনি আজকেই মুশফিক মিনারকে একটু গিয়ে বলেন যে, সে যেন এসে আমাদের যে জয়ীফ হাদিসগুলা যেগুলো দিয়ে যে আমরা ইসলামকে সমালোচনা করি, সব একদম দাঁত ভাঙা একদম জবাব আমাদের লাইভে এসে দিয়ে যেতে। এবং মুশফিক মিনার এটাও কিন্তু ফারাজ ভাই বলতে পারবে না তারে আমরা কথা বলতে দেই না। এটাও কিন্তু মুশফিক মিনার বলতে পারবে না। কারণ মুশফিক মিনার একেকবার আসার পরে একটা লাইভ ৭ ঘন্টার ছিল। ফারাজ ভাই মনে আছে? ৭ ঘন্টার লাইভ। হ্যাঁ ভাই মনে আছে। ৭ ঘন্টা পর্যন্ত আমরা আলোচনা করছি। এরকমও আমাদের রেকর্ড আছে। তাহলে শান্ত ভাই তাহলে তো সমস্যা নাই। তাহলে তো ভালোই হইলো। মুশফিক মিনার আমাদের লাইভে এসে আমাদের সামনে বসে আমাদের জয়ীফ হাদিসগুলো আমাদেরকে মানে একদম হাতে নাতে ধরায় দিবে। তাইলে তো বলেন তাকে আসতে এসে দেখায় দিতে। হ্যাঁ, সেটা আমি যদি ওনার সাথে যুক্ত হই কখনো, ওনাকে বলে দেখবো। আপনি চ্যালেঞ্জ করেন আসিফ ভাইকে, কোনগুলা জয়ীফ হাদিস ওইগুলা ওনার মুখে ছুড়ে মারেন, আর বলেন এগুলা জয়ীফ হাদিস। এইভাবে বলবো ওনাকে, কিন্তু আমি বলতে চাইছিলাম কিন্তু সুযোগ পাই না। ওরা আমাকে বলে আল্লাহ নাই, এটা প্রমাণ করেন, এমন একটা কথা বলে। আমি বললাম যেটা নাই সেটা আবার প্রমাণ হয় নাকি? তখন আমাকে মানে পেঁচাই আ লিছে। তখন আমার ভালো লাগে না, বললাম ওয়েস্ট অফ টাইম। তখন বের হয়ে চলে আসি। আল্লাহ নাই বা কুতকুত দেবতা নাই, এরকম তো কোনো কিছুই তো আমাদের দাবি না। এটা তো আমাদের কোনো অ্যাক্টিভ ক্লেইম না। তাই না? জি, জি। আমরা তো এরকম কোনো দাবি করি না যে কুতকুত নাই। কুতকুত কি ভাই? এটা আমি জানি না কুতকুত কি? এটা কি খায় না মাথায় দেয়? আল্লাহ কি খায় না মাথায় দেয়? এটাই তো আমি জানি না। তা আল্লাহ কি তুমি দাবি করতেছো আল্লাহ কি? এটা তো তুমি আগে বলো আল্লাহ কি? এবং এটা কই আছে? কেমনে আছে? এবং এটার প্রমাণ কি? সেটা তুমি বলো। যে দাবি করবে সেই তো সেই দাবির সপক্ষে প্রমাণ দিবে। আমরা তো ওই আল্লাহ আছে নাকি নাই সেরকমের কোনো স্ট্যান্ডই যাইনি। আমরা তো জানিই না ওইটা কি জিনিস এবং ওইটার সপক্ষে কোনো কিছুই আমাদের জানা নাই। নাকি ভাই? তবে যেটুকু মনে হলো, ওনার আপনাকে বারবার আপনার নাম পুরোটা না বলে শুধু আসিফ আসিফ বলছিল। কিছু কিছু সময় নাস্তিক আসিফ বলছিল। তো কথা শুনে মনে হলো আপনি, সে যদি ৫০০ বছর বাঁচে, সে আসবে না আপনার সাথে কথা বলতে। আপনার যে তথ্য আহ, প্রমাণ, আহ, আহ, আসিফ দলিল এগুলোর আসিফ এগেইনস্টে আমি মনে অনেক কথা কষ্ট বলতে পাইলাম আসবে। ভাই, এত কষ্ট পাইলাম ভাই। ও আপনাকে আসিফ বলে ডাকছে প্রিন্সেস। ভাই, আরে খুব নাস্তিক খুব আসিফ বলে না, যদি লোকে শুনে যায়, যদি মোমেন্টটা শুনে আপনাকে সার্চ করে, সেই বইয়ে হয়তো সে পুরো নাম বলে না, বা নাস্তিক আসিফ মহিউদ্দিন বলে না, শুধু আসিফ বলে। শুনেন শুনেন, আমি আপনারা একটা সংক্ষেপে কথা বলে দিই, হ্যাঁ। আমাদের প্রিন্সেস, প্রিন্সেস কি জন্য প্রিন্সেস বলছি আমি একটু দেখাই দিই। প্রিন্সেস কাকে বলছি এটাও তো একটু দেখা উচিত, মানে দেখানো দরকার কি আমাদের এই যে প্রিন্সেস, মাঝখানে প্রিন্সেসকে দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এই যে প্রিন্সেস আছেন, প্রিন্সেস হচ্ছে আমাদের সাথে তার কোনো সমস্যা ছিল না। কতদিন পর্যন্ত সমস্যা ছিল না? যতদিন পর্যন্ত প্রিন্সেসের যে অন্যান্য দিনী ভাইগুলো আছে, হ্যাঁ, ওই দিনী ভাইয়ের আবলামি তাবলামির জন্য তাদেরকে পচাইতাম, কিন্তু এই প্রিন্সেসকে পচাইতাম না ততদিন পর্যন্ত। প্রিন্সেসের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো, খুবই ভালো। সে তো মানে পারলে ডেইলি বেসিস লাইভে আসে, সে এসে কথা বলে। আম, সে আমাদের সাথে আমাদের নিয়ে কোনো বাজে কথা এরকম কোনো লাইভে বলে বেড়ায় না, আরে অ্যাক্টিভলি আমার সাথে বলে বেড়ায় ফোনেও না আর কথা কি। বলতো। আমার সাথে ফোনেও কথা ফোনে কথা বলতো ভাই। বলতো, মেসেজেও কথা হইতো, বা সব 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 ঠিক ছিল, হ্যাঁ। কিন্তু যখন সামহাও এই প্রিন্সেসের আবলামি তাবলামি নিয়ে আমরা কয়েকটা ভিডিও ছাড়লাম, তখন না, নাস্তিকরা এত খারাপের খারাপ, নাস্তিক আসি, নাস্তিক পারাস না, না ফারাজ এত ভাই, খারাপের খারাপ। সমস্যাটা তার সমস্যাটার শুরুটা কোথা থেকে হইলো সেটা আমি একটু বলে দেই। মিনার আইসা আমাদের লাইভে আইসা খুব সাহস নিয়ে বইলা গেছে যে, ইসলামে দাসীর সাথে লাগালাগি করা এগুলা হালাল। ইসলামের যুদ্ধবন্দী নারীর সাথে করা হালাল। ইসলামের শিশু মেয়ের সাথে করা হালাল। এগুলা সব আইসা বইলা গেছে। বইলা যাওয়ার পরে মুমিনদেরই আরেকটা গ্রুপ তখন কইতেছে যে, মিনারে তো নাস্তিক হয়ে গেছে। মিনার নাস্তিক আসিফের লাইভে গিয়া সব স্বীকার করে আহে। ওরে ও তো মানে এটা কেমন কথা? আমরা এতদিন ধইরা নাস্তিক আসিফরে জবাব দিয়া যাইতাছি। কিন্তু মিনার এক লাইভে গিয়া সব স্বীকার করে আহে। আমরা এতদিন ধরে করতেছি। আমাকে সব মানে কষ্ট জলাঞ্জলি দিয়া মিনার গিয়া স্বীকার করে আহে। এইটা বইলা মিনারকে তারা দিল হুমকি। মিনারকে নাকি পিটাবে, মিনারকে নাকি মারবে। মিনার নাকি বাসা থেকে পালায় গেছে শুনলাম। বাসা থেকে অন্যান্য জায়গায় নাকি লুকায় আছে। তো লুকায়-টুকায় আছে। এখন ওই সময় তারা লুকায় লাইভ করে যে ওই অমুক মুমিনরা নাকি তাদেরকে এখন হুমকি দিচ্ছে এবং অমুক মুমিনরা সহি ইসলামের পথে নাই। এই নিয়ে ২ গ্রুপের ভিতরে মারামারি। তখন গিয়া মিনার বলতেছে যে সে নাকি আর আমার লাইভে আসবে না। এখন অন্য মুমিনরা তারে বুঝাইতেছে যে আপনি আসিফের লাইভে গেলে আসিফ আর ফারাজ এরা মিল্লা আপনার মুখের থেকে সব কথা বাইর করে ফেলায়। আপনি একটু বোকাশোকা আছেন। এজন্য আপনার মুখ দিয়ে সব কথা বাইর করে ফেলায়। এজন্য আপনি আর যাইবেন না ওই লাইভে। তখন মিনার সিদ্ধান্ত নিল আসিফের লাইভে সে আর যাবে না। এর আগ পর্যন্ত তো একদম খুবই এটা আমার হচ্ছে সাথে কোনো সিদ্ধান্তের বিষয়, আর ঘৃণা শুরু হয়েছে তখন থেকে আছে ভাই, যে
তার যে রিয়েলাইজেশন আমরা এত খারাপ, কখন এই রিয়েলাইজেশনটা আসলো? যখন তার আবলামি সব নিয়ে ভিডিও টিডিও বানাইলাম, যারে প্রিন্সেস, যখন তারে প্রিন্সেস নামে পরিচিত করে দিলাম দুনিয়ার কাছে, তখন তার রিয়েলাইজেশন হচ্ছে, ওহ এটা তো অনেক খারাপ, এটা তো আচ্ছা, ফারাজ ভাই, আমরা যে সেই শুরু থেকে মোহাম্মদরে গালিতেছি, এটা নিয়ে তার রিয়ালাইজেশন আসে নাই, তাই না? এটা এত সমস্যার বিষয় না, এটা ঠিক আছে, বাট আমারে নিয়ে আমাকে প্রিন্সেস বলছে, নারীবাদী বলে, তারা নিজেদেরকে নারীবাদী বলে আবার অন্যকে কটাক্ষ করার জন্য তাদেরকে নারী সুলভ ট্যাগ দেয়। নবীরা সেই কবে থেকে কইতাছে এটা নিয়ে তার কোনো টেনশন নাই, আইসা নাচতে নাচতে আবার লাইভে এসে কথা কইতাছে। আর হেরে প্রিন্সেস বলছে দেখা এখন সে নাকি গোসা করে আর আসবে না আমাদের লাইভে। এটা ভাই কেমন কথা, আমি তো বুঝলাম না। এটা কিভাবে একজন মুমিন এই দাবিটা করতে পারে? এটা তো তার ঈমানের প্রশ্ন। যে তার সে তার সমালোচনা সহ্য করতে পারতেছে না, কিন্তু মুহাম্মদের আসিফ ভাই, সমালোচনা সহ্য আপনি করতে আপনি যে একটা তামিল মুভির ডায়লগ শুনবেন, শুনি। এই হচ্ছে আপনার আর আমার মধ্যে পার্থক্য। আমি হচ্ছি মিনার আর আপনি হচ্ছেন একটা মিমার। এটা কি সে নিজে বলছে ফারাজ ভাই? এটা কি সে নিজে বলছে মিনার? আপনাকে কি এই ডায়লগ দিছে সে? ভাই প্রাইভেট চ্যাটের কথা, এটা আমি ডিটেল বলবো না, ডিটেল বলা উচিত হবে না, বাট আপনি নিজে একটু ইয়ে করে দেন, আপনি নিজে একটু মানে আমার কাছে ইয়ে মনে করেন, হচ্ছে এটা যে অন্য সেই কেউ ডায়লগ দিতে অন্য পারে। কেউ বললে এই কথাটা কিভাবে বলতো, আর সে যদি নিজে বলতো তাহলে এই কথাটা কিভাবে ইয়ে করতো। ডায়লগটা অ্যাকুরেট, ডায়লগের আমার মধ্যে কাছে কোনো মনে হচ্ছে সমস্যা নেই। এই ডায়লগ মিনার নিজে আপনাকে দিচ্ছে আমার মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ফারাজ ভাই, আমরা কি মিনারের একটা বক্তব্য একটু শুনে নিব? এখানে একটা মিনারের বক্তব্য একটা শোনার একটু শিওর দরকার শিওর আছে। শিওর। তাহলে আমরা একটু মিনারের একটা বক্তব্য একটু শুনে নেই। এখানে কি বলে মিনার একটু দেখি। আ এটা দাঁড়ান, এটা একটু সরায় দেই। আ শান্ত সাহেব, আপনি কি এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তো, তাই না? আমি ছাড়ছি, হ্যাঁ? জি। আচ্ছা। এখানে কারা, কারা উপস্থিত আপনি একটু দেখেন। কারা, কারা উপস্থিত লাইভে দেখেন, একটু ছাড়ি। আচ্ছা, আমাদের সাথে হাসান নামে একজন আছে। জি, হাসান ভাই, আপনি বলুন। ধন্যবাদ আমাকে যুক্ত করবার জন্য। আমি আসলে অনেকদিন ধরে চাচ্ছিলাম আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো ব্যাক স্টেজ বলছিল তো ঢুকতে পারি নাই। অনেকক্ষণ চেষ্টা করার পর ঢুকলাম। জি। আমার যে বিষয়টা হচ্ছে, আমি আসলে ইসলাম সম্পর্কে তেমন বেশি জানিও না। তো মানে ডিপলি ইসলামের যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আমার জানা নেই। তো আমি ওই কোনো একটা মাধ্যমে একটা ইউটিউব চ্যানেলের সন্ধান পেয়েছিলাম, আসিফ মহিউদ্দিনের। তো তিনার যে ভিডিওগুলো ছিল সেগুলো শোনার পর, এবং তিনার একটা ওয়েবসাইট আছে, সেই লেখাগুলো পড়ার পর আমার মধ্যে কেমন জানি সংশয় কাজ করছে। তো আমি এখানে যিনি আছেন মুশফিকুর রহমান মিনার, ওনাকেও আমি ইনবক্স করেছিলাম। তো ওনার সাথে ইনবক্সে কথা বলার পর উনি আমাকে একটা লিঙ্ক দিয়েছিলেন এনটি ইসলাম নামক একটা ওয়েবসাইটের। তো সেখানে লেখাগুলো আমি পড়ার চেষ্টা করছি। তো এখন আমার রেসপন্স ভিতরে টু এন্টি ইসলাম ভাই, রেসপন্স টু এন্টি ইসলাম। আচ্ছা মানে সরি এন্টি ইসলাম না। আচ্ছা সরি। জি, জি। তো আমি এখন লেখাগুলো পড়ার চেষ্টা করছি আসলে, কিন্তু আমার ভেতরে যে সংশয় সেগুলো কিন্তু এখন কাটছে না। তো আমার আসলে আমি যে এখন আপনাদের কাছ থেকে কিছু ব্যাপার ক্লিয়ার হতে চাচ্ছি। এখন সবকিছু আসলে যত ওনার লাইভ গুলো দেখছি বা ওনার ওয়েবসাইটে লেখাগুলো পড়তেছি, ততই আমার মানে ইসলামের প্রতি যে একটা প্রবল বিশ্বাস ভালোবাসা ছিল সেটা দিন দিন কমে আসতেছে। এখন আমার এই মুহূর্তে করণীয়টা কি আমি আসলে বুঝে উঠতে পারছি না। জি হাসান ভাই, এখানে আপনার প্রথমত একটা বিষয় আমরা সবসময় বলি, যদি আমাদের কথাগুলো নিয়ে নাস্তিকরা ট্রল করে, তবু যেটা বাস্তব সেটা আমাদেরকে বলতে হবে। সেটা হচ্ছে, আমি একটা উদাহরণ সবসময় দিই। ধরুন একটা কলস, হ্যাঁ, সেই কলসটা হচ্ছে ফাঁকা। সেই কলসটাকে যদি আপনি উল্টো করে কোন একটা পুকুরে ডুবিয়ে দেন অথবা কাত করে ডুবিয়ে দেন, সহজেই কিন্তু সেটার ভিতর পানি ঢুকে যাবে, তাই না? পানি ঢুকে যাবে এবং কলসটা একদম পানিতে পরিপূর্ণ হয়ে যাবে। এখন সেই কলসটার যদি মাটি দ্বারা পরিপূর্ণ থাকে, আগে থেকে যদি সেটা কোনো কিছু দ্বারা পরিপূর্ণ থাকে, তাহলে কি আহ পুকুরের মধ্যে ডোবালে সেটা কি পানি ঢুকবে না, তাই না? সেটা তার জি। ভিতরে যেটা আছে সেটাই থাকবে। তো এখন দেখেন একটা বিষয়, আপনি নিজেই বলেন যে ইসলাম সম্পর্কে আপনার সেরকম গভীর জ্ঞান নেই, কিন্তু আপনি আবার এটাও বলেন যে আপনি আসিফ মহিউদ্দিনের আপনি ফেসবুক লাইভ এবং তার ব্লগের আপনি সংস্পর্শে এসেছেন। একটা বিষয় আপনি দেখেন ভাই, একজন হচ্ছে ট্রেন্ড একজন নাস্তিক, যে হচ্ছে অ্যান্টি ইসলামিক অ্যাক্টিভিজমের সাথে সে এক যুগের বেশি সময় ধরে সে জড়িত। সে জানে অ্যান্টি ইসলামিক আর্গুমেন্ট কোন বিষয়, কি ধরনের আর্গুমেন্ট আছে, এই বিষয়ে সে রীতিমতো সে অত্যন্ত পারদর্শী। তো এরকম একজন ব্যক্তির আর্গুমেন্টের সামনে যদি ইসলাম সম্পর্কে খুব গভীর জ্ঞানী, আপনি নিজেই সেটা বলেছেন, আসে, তাহলে তো তার তো ওই কলসের মতো অবস্থা হবে না, যেটা হচ্ছে ফাঁকা আছে সেটার ভিতরে সহজে তো পানি ঢুকে যাবে, তাই না? এরকম কিন্তু হবে। আর যার হচ্ছে ইসলাম সম্পর্কে ভালো আকীদা সম্পর্কে জ্ঞান আছে, অ্যান্টি ইসলামিক আর্গুমেন্ট গুলো কেন আসে, কিভাবে আসে, এগুলোর প্রকৃতি সম্পর্কে যাদের জ্ঞান আছে, তারা যদি এর সম্মুখীন হয় তাহলে তাদের কিন্তু একই রকম অবস্থা হবে না, তাই না? এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়। যে আমরা পরামর্শ দিই যাদের হচ্ছে ইসলাম সম্পর্কে খুব গভীর জ্ঞান নেই, তাদের উচিত হবে না এ ধরনের আর্গুমেন্টের সামনে আসা। তবে এটার অর্থ আচ্ছা, আমরা শুনলাম এই যে মুশফিক মিনারের বক্তব্য মোটামুটি আমরা শুনলাম। শান্ত সাহেব, আপনি তো শুনলেন মুশফিক মিনার কি বলল, আপনি তো আসিফ শুনলেন ভাই, নাকি? ক্যান আই সে সামথিং অ্যাবাউট ইট? হ্যাঁ, হ্যাঁ, বলেন।
বোঝা বোঝা গেল না ভাই, বোঝা গেল। কিন্তু মিউজিক না চালানোই ভালো ফারাজ ভাই। আবার আমি একটা ইয়া খাবো। আ এই ২-১ সেকেন্ডের জন্য আই হোপ কিছু হবে না ভাই। আমি এটা শুনে বুঝছেন ইউটিউবে কলসি লিখছি বুঝছেন। ১ম এই গান আসে। কলসি ফুটা করে দেবো পানি পড়বো ভাইয়া। আচ্ছা, শান্ত সাহেব উনি এই যে মুশফিক মিনার তো বললেন যে আমরা নাকি ট্রেন্ড নাস্তিক নাকি? আমাদের আর্গুমেন্টের সামনে আসা যাবে না। সাধারণ মুসলমানদের আমাদের আর্গুমেন্টের সামনে আসা যাবে না নাকি? শান্ত আপনি আনমিউট করে বলেন। না হ্যাঁ, মানে বলেন। মুশফিক ভাই যে কথাগুলো বলছে, যে যুক্তি দেখাইছে, যুক্তিগুলো তো মানে উপস্থাপনই হয় নাই আমার কাছে লাগছে। উনি বলতেছে আপনার কলসিতে যদি পানি থাকে তাহলে আপনার নতুন কিছু ঢুকবে নাকি ওই কলসিতে? না। তো আসলে যদি একজন মুসলমান মুমিন সে যদি সারা জীবন ওয়াজ নসিহত শুনে এবং ইসলাম শিক্ষা নেয়, ধরলাম সেটা পরিপূর্ণ হয়ে গেছে কলসি, তাহলে নাস্তিকতা শোনার পর বা নাস্তিকের যে আর্গুমেন্ট যুক্তি এগুলো শোনার পর সে কেন নাস্তিক হবে? সে তো মুমিনই থাকার কথা। তো অনেক নাস্তিক তো আছে যারা মুমিন ছিল পরে নাস্তিক হয়ে গেছে। তো ওনার আর্গুমেন্ট বা যুক্তি এখানেই তো মানে ফেল করে। মানে না মানে উনার কথাটা হচ্ছে এইটা। উনার কথাটা এই যে শিলা নামের উনি ভালো লিখেছেন। মানে প্রিন্সেস মিনার বলতেছে আগে মাথায় গোবর ঢুকিয়ে নাও তাহলে সারা জীবন মুমিনই থাকবো। অন্য কেউ আর কিছু জীবনেও ঢুকাইতে পারবে না। আগে অন্ধবিশ্বাসে একদম ঠাইসা অন্ধবিশ্বাস ভরবা। এরপরে দেখবা আর কিচ্ছু কেউ চাইলেও ঢুকাইতে পারবে না। এমনই হয়ে যাবে মগজটা, তখন আর কলসি এমনই ভর্তি হয়ে যাবে আর কিছু ঢুকবে না। কিন্তু আমরা কিন্তু সবসময় বলি যে তোমাদের যদি নতুন আর্গুমেন্ট থাকে, নতুন কিছু যুক্তি থাকে, নতুন দলিল প্রমাণ থাকে, আমরা আমাদের স্ট্যান্ড পরিবর্তন করে নিব। যদি আমাদেরকে বেটার আর্গুমেন্ট কেউ দেখাইতে পারে, আমরা যদি দেখতে পাই যে আর্গুমেন্টটা আমাদের আর্গুমেন্টের থেকে বেটার, তাহলে আমাদের সবসময় স্ট্যান্ড হচ্ছে আমরা অবশ্যই যুক্তি, তথ্য, প্রমাণের সাথেই থাকবো। আমরা আমাদের অবস্থান পরিবর্তন আসিফ করব ভাই নাকি ফিরোজ ভাই? 5 মিনিটস আসিফ ভাই 5 মিনিট। 5 মিনিটস মানে কি? আপনি 5 মিনিটস পরে আসতেছেন। আচ্ছা ঠিক আছে। তো শান্ত আপনি তো দেখলেন যে কি একটা অবস্থা, যে মুশফিক মিনার মানে পরামর্শ দিতেছে যে এই সমস্ত নাস্তিকের আর্গুমেন্টের সামনে কাছাকাছি না যাওয়াই ভালো, এগুলা না শোনাই ভালো। এগুলা শুনলে মাথায় এগুলা ঢুকে যেতে পারে। ঢুকে গেলে ঈমান দুর্বল হয়ে যেতে পারে। কিন্তু আমরা তো যেটা বলি যে হ্যাঁ, মুমিনদের লাইভও আপনারা শুনেন, মুমিনদের বক্তব্য শুনেন এবং আমাদেরটাও শুনেন, মুমিনদেরটাও শুনেন। পাশাপাশি ২ টাই শোনার পরে আপনারা যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করেন। আমরা তো সবসময় সেটা বলি নাকি ভাই? জি, ঠিক আছে। আর ঠিক আছে শান্ত ভাই, আর আপনাদের কিছু বলবেন আপনি? কোনো প্রশ্ন না। তবে একটু বিনোদন পাচ্ছি। আর আপনাদের এই ভিডিওগুলো আমি শুনি, বিনোদন পাই এবং শিক্ষা পাই। শিখি অনেক কিছু। আর আজকে অনেক মজা পাচ্ছি একটা বিষয় নিয়ে বলে শেষ করে ফেলবো আমার কথা খুবই সংক্ষেপে। এই যে আমেরিকা, ইসরায়েল, ইরানে ১৪ জন বিজ্ঞানী সহ ৬০০ র উপরে মানুষ হত্যা করছে ইরানে। এবং তাদের পরমাণু স্থাপনাগুলা মানে গুড়িয়ে দিয়েছে বা নষ্ট করে দিয়েছে। তারপরও আমার আশেপাশে কিছু মুসলমান আছে, মুমিন আছে। তারা মানে বলে ইরান জিতে গেছে। এবং আমেরিকা নাকি ইরানের হাতে পায়ে ধরে যুদ্ধ বন্ধ করছে। এইগুলা শুনে মানে আমি খুবই হাসছি। জানি না আপনাদের কেমন লাগছে এগুলা ভাই শুনে? মুমিন সবসময় জেতে। ওরা হারলেও জেতে, জিতলেও জেতে। ঠিক আছে? আমি একটা যুক্তি দেখাইলাম। আ এই কাতারের মানে যে ঘাঁটিগুলা আছে এগুলা খালি করে ফেলছে। ৩ দিন আগে তারা আক্রমণ করছিল, ৩ দিন পরে তারা লুকিয়ে গেছে। এবং আমেরিকার এমবাসি বলছে আমেরিকানরা সবাই লুকিয়ে যাও। এটা ইরান জানে তারপরেও আক্রমণ করলো। এটা বলার পর বলে এটা পাওয়ার। মানে হাস্যকর সব মানে মানুষের কি বলবো ভাই, মানে অনেক ঠিক আছে মজা পাইছি। শান্ত ভাই, নিজে এগুলো আমরা হাসছি। বুঝি। ঠিক আছে, তাহলে আপনাকে আজকে বিদায় জানাই আমরা। হ্যাঁ, ধন্যবাদ ভাই। ঠিক আছে, ভালো থাকেন। আপনাকে বিদায় জানালাম। পরের জনকে যুক্ত